নমস্কার, আমি আলাপন বোস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল দ্য পাওয়ার অফ এডুকেশনে। আজকে আমি আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 5th সেমিস্টারের বাংলা অনার্সের সিলেবাস নিয়ে। তো ভিডিওটি তোমরা পুরোটা দেখবে, কোথাও স্কিপ করবে না, কেননা আজকে এই বাংলা অনার্সের সিলেবাসের পাশাপাশি সিলেবাসের যে সমস্ত গল্প উপন্যাসগুলো রয়েছে তার ক্ষেত্রে কী কী সহায়ক গ্রন্থ উল্লেখযোগ্য রয়েছে তাও নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত বলতে পারি যে দর্শনার্থী যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তাদেরকেই বলবো যে প্লিজ আমার এই চ্যানেল দ্য পাওয়ার অফ এডুকেশন সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে আপলোড করা নতুন ভিডিওর নতুন নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। তো চলুন শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি যেটা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারের 5th সেমিস্টারের সিলেবাসে পেপার 1-এ দেখো কোড নাম্বার আছে সেটা হচ্ছে প্রথম কথা BNG-A-CC। সিসি কথার অর্থ হচ্ছে কোর কোর্স। এবার এখানে যে দেখো ড্যাশ দিয়ে একটা 5 লেখা আছে, তো সেই 5টার কথার অর্থ হচ্ছে সেমেস্টার 5। তারপরে ড্যাশ দিয়ে লেখা আছে যে 11টা, সেটা হচ্ছে পেপার 1-এর পেপার CC 11। পেপার 1-এর হচ্ছে যে নাম্বার, অর্থাৎ পেপার 1 যেটা রয়েছে সেই পেপার 1-এর CC 11 পেপার রয়েছে। TH আর TU কথার অর্থ হচ্ছে একটা হচ্ছে টিউটোরিয়াল, TU কথার অর্থ হচ্ছে টিউটোরিয়াল, আর TH কথার অর্থ হচ্ছে থিওরিটিক্যাল হচ্ছে TH। আচ্ছা, তো প্রথম পেপার যেটা রয়েছে, প্রথম যে পেপারটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সাহিত্যের রূপ আর রীতি। তো উদ্দেশ্যটা নিয়ে একটু আমি আলোচনা করব। দেখো লেখা আসছে যে সাহিত্যের রূপবৈচিত্র্য আর গঠন রীতি সম্পর্কে এই কোর্সের ধারণা প্রদান করা হবে, অর্থাৎ সাহিত্যের যে রূপটা রয়েছে তার যে গঠনটা রয়েছে সেই গঠনের সম্পর্কে একটা ধারণা প্রদান করা হবে। সাহিত্যের বিভিন্ন সংরূপের রূপ, হ্যাঁ এখানে মনে একটা অনেকের কোশ্চেন আসতে পারে যে সংরূপের রূপ কথাটার অর্থ কী। না, সংরূপের রূপ কথাটার অর্থ হচ্ছে একটি গ্রন্থকে এখানে নির্দেশ করা হয়েছে বা একটা গ্রন্থকে ইন্ডিকেট, অর্থাৎ তাকেই বলতে পারি যে অবশ্যই দেখানো হয়েছে, যার কথার অর্থ হচ্ছে সংরূপের রূপ। এবার আঙ্গিক কথার অর্থ কী? আঙ্গিক কথার অর্থ হচ্ছে শৈলীটা কী শৈলী? না, বলতে পারি যে লেখার যে গঠনটা রয়েছে সে লেখার গঠনটাকে বলা হয়েছে, মানে লেখার গঠনে যে শৈলীটা রয়েছে তাকে আঙ্গিক বলা হয়েছে। তো আঙ্গিক সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা সাহিত্যের বিবর্তনের সম্পর্কের ধারণাটিও লাভ করতে পারবে। এখানে বিবর্তন বলতে আমরা জানি যে ইভলিউশন, অর্থাৎ সাহিত্যটা বিভিন্ন পর্যায়ে কীভাবে রূপান্তর অর্থাৎ বিবর্তন লাভ করেছে সেই সম্পর্কে শিক্ষার্থীরা একটা ভালো ধারণা পেতে পারে। তো এখানে মডিউল 1-এ যেটা লেখা আসছে সেটা হচ্ছে কাব্য কবিতা নাটক। কয় দেখো লেখা আসছে কবিতার বিভিন্ন রূপকল্প। তো রূপকল্পের মধ্যে যে ভাগগুলো রয়েছে মহাকাব্য, গীতি কবিতা, কবিগান, সনেট, হাইকু, রুবাই ও লিমেরিক। তো এখানে ধরো কবিতার বিভিন্ন রূপকল্প, অর্থাৎ এখানে কোশ্চেন আসতে এরকমও পারে যে মহাকাব্য সম্পর্কে তোমার একটা ধারণা। এবার যদি মহাকাব্য সম্পর্কে কোনো ভালো ব্যক্তি যদি থাকেন যিনি ভালো সব থেকে মহাকাব্য রচনা করেছেন, তিনি হলেন মহাকবি কালিদাস। আর এখানে হাইকুর ব্যাপারটা আমি বলে দিচ্ছি, আমাদের ভারতবর্ষের মধ্যে, আমাদের ইন্ডিয়ার মধ্যে বাঙালির গর্ব তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর হাইকু রচনা করেছেন। আচ্ছা, এবার দেখো খ বিভাগ যেটা রয়েছে, খ বিভাগে দেখো লেখা আসছে নাটকের বিভিন্ন রূপকল্প। এবার নাটকের বিভিন্ন রূপকল্পের মধ্যে যে ভাগগুলো আসছে সেটা দেখো ট্র্যাজেডি, কমেডি,
প্রহসন, কাব্যনাটক, নৃত্যনাট্য, সামাজিক নাটক, পৌরাণিক নাটক, অ্যাবসার্ড আর একাঙ্ক নাটক। আচ্ছা, অ্যাবসার্ড নাটকের ক্ষেত্রে যিনি সবথেকে বেশি বিখ্যাত, থার্ড সেমে যাকে অবলম্বন করতে হয়েছেন তিনি হচ্ছেন যতদূর সম্ভব অ্যাবসার্ড নাটকের প্রবক্তা হিসাবে বাদল সরকার। বাদল সরকার। আচ্ছা, এবার দেখো মডিউল 2-এ যে লেখাটি আসছে সেটা হচ্ছে উপন্যাস ও ছোট গল্প। উপন্যাস ছোট গল্প। উপন্যাস ছোট গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপন্যাসের রূপকল্প আর শ্রেণীবিভাগ তার পর্যায়ের মধ্যে রয়েছে। এবার উপন্যাস, রূপকল্প এবং শ্রেণীকরণের মধ্যে যে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে বা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নকশাধর্মী উপন্যাস, নকশাধর্মী উপন্যাস, রোম্যান্সধর্মী উপন্যাস, সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনীতির উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস আর চেতনা প্রবাহ রীতির উপন্যাস। চেতনা প্রবাহ ধর্মী বা বলতে পারি যে চেতনা প্রবাহ রীতির উপন্যাস। তারপরে মডিউল 3-তে যে লেখাটা আসছে এটা তো নাম্বার 1 নিয়ে আমি আলোচনা করলাম, তো এখানে নাম্বার 2-এ যে লেখাটা আসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও একটু বলছি। মডিউল 3, হ্যাঁ, মডিউল 3-র ক্ষেত্রে যে লেখাটা আসছে দেখো প্রবন্ধের প্রকার। প্রবন্ধের প্রকার, প্রবন্ধের প্রকারের মধ্যে যে যে ভাগগুলো আমাদের জানতে হবে এখানে লেখাই আছে বস্তুনিষ্ঠ আর ব্যক্তিনিষ্ঠ, লঘু ও গবেষণা প্রবন্ধ। অর্থাৎ এখানে বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ বলতে প্রবন্ধকেই উদ্দেশ্য করা হয়েছে। আমি এখানে লিখিনি যেহেতু প্রবন্ধটা বারবার লেখা হয়েছে, আমার সময় ছিল না বলে আমি লিখতে পারিনি, তাই বলে দিলাম বস্তুনিষ্ঠ আর ব্যক্তিনিষ্ঠ হচ্ছে প্রবন্ধ। তারপরে দেখো সমালোচনা, ভ্রমণ, ডায়েরি, পত্র সাহিত্য অর্থাৎ সমালোচনা সাহিত্য, ভ্রমণ সাহিত্য, তারপরে ডায়েরি রয়েছে। এবার তারপরে দেখো আসছে রম্য রচনা। রম্য রচনার ইংরাজি ভার্সন রয়েছে বেলস লেটার, যেটা আমাদের অনেক আগে পড়তে হয়েছে যখন ওই কম্পালসারি বেঙ্গলি সাবজেক্টটা যেটা ছিল তখন আমাদের জানতে হয়েছে যে পারিভাষিক শব্দ রয়েছে তার মধ্যেই ছিল রম্য রচনা, তার ইংরাজি ভার্সন হচ্ছে বেলস লেটার। তারপরে জীবনী। জীবনী কথার অর্থ হচ্ছে অটোবায়োগ্রাফি যতদূর সম্ভব। আচ্ছা, জীবনী বলবো যে আত্মজীবনী হয়তো অটোবায়োগ্রাফি হতে পারে, যাই হোক কনফিউশন রয়েছে, পরের ভিডিওতে আমি বলে দেবো। আর হচ্ছে স্মৃতিকথা। স্মৃতিকথা আমাদের জানতে হবে। তারপরে যে বিষয়টা সবথেকে বেশি উল্লেখযোগ্য এটা হচ্ছে পেপার 1-এর আমি আলোচনা করলাম। এবার আমি এখন আলোচনা করব পেপার 2-এর। পেপার 2-এর আমি আলোচনা করব। তো পেপার 2-এর যেটা রয়েছে CC 12 অর্থাৎ কোর্স 12 THTU। আচ্ছা, এবার দেখো এখানে উদ্দেশ্যটা আমাদের জানতে হবে নাট্যমঞ্চ ও নাটকের বিকাশ পরস্পরের সাপেক্ষ এবং পরিপূরক। সামাজিক বাস্তবতার দর্শন হিসাবে, সামাজিক বাস্তবতার আচ্ছা এটা দর্শন না, সরি আমারই ভুল হয়েছে পড়তে, সামাজিক বাস্তবতার দর্পণ অর্থাৎ মিরর হিসাবে নাট্যসাহিত্য পাঠের পাশাপাশি, নাট্যসাহিত্য পাঠের পাশাপাশি পড়ুয়ারা নাট্যমঞ্চের বিকাশকেও বিবেচনার মধ্যে রাখবে, নাট্যমঞ্চের বিকাশকেও বিবেচনার মধ্যে রাখবে ছাত্রছাত্রীরা, ঠিক আছে, এবং সেটা যাতে ভালোভাবে রাখতে পারে সেই উদ্দেশ্যে এই কোর্সটি করা হয়েছে। অর্থাৎ সিলেবাসের মধ্যে এই বিষয়টিকে আওতাভুক্ত অর্থাৎ অন্তর্ভুক্ত করা হয়েছে এ কারণেই। তো মডিউল 1-এর ব্যাপারটা বলে দিচ্ছি। মডিউল 1-এ যেগুলো রয়েছে দেখো বুড়ো শালিকের ঘাড়েরও মাইকেল মধুসূদন দত্তের লেখা, মুক্তধারা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মডিউল 2-এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কারাগার মন্মথ রায় আর টিনের তলোয়ার লেখা হয়েছে, অর্থাৎ যিনি লিখেছেন তিনি হচ্ছেন উৎপল দত্ত। এটা মডিউল 2-এর আমি আলোচনা করলাম। এবার মডিউল 3-র মধ্যে রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস। মডিউল 3-র মধ্যে রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস। এবার রঙ্গমঞ্চের ইতিহাসের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো বলছি। দেখো লেভেডফ, বেঙ্গলি থিয়েটার, নবীন বসুর শ্যামবাজার থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা,
বাগবাজার অ্যামেচার থিয়েটার, শ্যামবাজার নাট্য সমাজ। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, বেলগেছিয়া নাট্যশালায় নাটক যিনি দেখতে গেছিলেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বেলগেছিয়া নাট্যশালার নাটক দেখে তিনি অতটা সন্তুষ্ট হতে পারেননি, যার দ্বারা তিনি একটা জিনিস আবিষ্কার করেছিলেন যেটা আমাদের ভারতবর্ষের মধ্যেই হয়েছে আবিষ্কার, তা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, অর্থাৎ ইংলিশে যাকে বলে ব্ল্যাঙ্ক ভার্স। ইংলিশে যাকে বলে ব্ল্যাঙ্ক ভার্স। আচ্ছা, তো মডিউল 3-র মধ্যে এটা রয়েছে। তার পাশাপাশি এবার মডিউল 3-র মধ্যে যে আলোচনাগুলো রয়েছে সেটা আমি একটু বলছি, তোমরা দেখো একটুখানি। সেটা হচ্ছে এখানে একটু আসতে সময় লাগছে বন্ধুরা। আচ্ছা, তো এখানে যেটা আমি বলছিলাম যে অবশ্যই নাট্যশালা, বাজার, অ্যামেচার থিয়েটার এগুলো রয়েছে। এবার তার পাশাপাশি দেখো লেখা আসবে ন্যাশনাল থিয়েটার, ন্যাশনাল থিয়েটার। আচ্ছা, তারপরে দেখো প্রথম আর দ্বিতীয় পর্বের মধ্যে রয়েছে ওটা। এবার বলতে পারি যে নাট্য নিয়ন্ত্রণ বিল, নাট্য নিয়ন্ত্রণ বিল। তার পাশাপাশি দেখো যে লেখাটা আসছে নবনাট্য ও গণনাট্য আন্দোলনের কাল, নবনাট্য আর গণনাট্য আন্দোলনের কাল। তো এটা আমি পেপার 1 আর পেপার 2 নিয়ে আলোচনা করেছি। একটা জিনিস নিয়ে আমি আলোচনা করতে ভুলে গেছি, সেটা আমি বলে দিচ্ছি। টিএইচ আর টিইউ আর আই অর্থাৎ ক্লাস হাওয়ার্সের ওপর বেস করে কত কত মার্কস রয়েছে, অর্থাৎ নাম্বার রয়েছে। দেখো টিএইচের মধ্যে রয়েছে, অর্থাৎ থিওরিটিক্যালের মধ্যে রয়েছে পেপার। এখানে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 1। পার্ট 1-এর মধ্যে যেটা রয়েছে টিএইচের মধ্যে 10 মার্কস। আচ্ছা, টিইউর মধ্যে রয়েছে 3 মার্কস, আইয়ের মধ্যে 1। তো তারপরে দেখো খ বিভাগের মধ্যেও একই নাম্বার রয়েছে। আচ্ছা, এবার পেপার 2 নিয়ে ওই আলোচনা করব। পেপার 2-এর মধ্যে মার্কস ডিভিশনটা একটু অন্যরকম রয়েছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। একটু দাঁড়াও, ঠিক আছে, আসতে জিনিসটা সময় লাগছে বলেই অসুবিধাটা হচ্ছে, একটু দাঁড়াও। প্রথম কথা সেটা হচ্ছে যে একটু বাফারিং হচ্ছে বলে আসতে একটু সময়টা লাগছে। তো মার্কসের যে ডিভিশনটা রয়েছে, আচ্ছা, তো এখানে আমি বলে দিচ্ছি। আচ্ছা, পেপার 1 যেটা রয়েছে তা নিয়ে পুরোপুরি আলোচনাটা হয়নি, তো আমি সেই আলোচনার জন্য বলে দিচ্ছি টিএইচ আর টিউ নাম্বারটা। যেমন উপন্যাস ছোট গল্পের রয়েছে 23-6-1, 23-6-1 টিএইচে, 23-6 হচ্ছে টিউ, আর 1 হচ্ছে প্রথম কথা আইএ এক্সামের ক্ষেত্রে। এবার মডিউল 3-র ক্ষেত্রে বলতে পারি যে রয়েছে অবশ্যই 23-6-1 টিএইচের ক্ষেত্রে, 23 টিইউর ক্ষেত্রে রয়েছে 6, এবং বলতে পারি যে আইএ এক্সাম অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে রয়েছে 1 মার্কস। আচ্ছা, তো এটা হচ্ছে পেপার 1-এর আমি আলোচনাটা করলাম। এবার আমি আলোচনাটা করব পেপার 2-এর। পেপার 2-এর যে টিএইচ টিউ যে নাম্বারটি রয়েছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। যতদূর সম্ভব আমি বলে দিচ্ছি, আসতে যেহেতু জিনিসটা একটু লেট হচ্ছে তাই বলে আমার একটু সময়টা লাগছে। আচ্ছা, তো এখানে দেখো নাম্বারের যে রয়েছে ক্লাস আওয়ার্সের ওপর বেস করে যে সেকেন্ড পেপারটি রয়েছে, সেখানে দেখো টিএইচ আর টিউর ক্ষেত্রে আসছে 8, টিএইচের ক্ষেত্রে 8। আচ্ছা, টিইউর ক্ষেত্রে রয়েছে 2 এবং আইয়ের ক্ষেত্রে রয়েছে 1 মার্কস। ঠিক তেমনি এখানে মুক্তধারার ক্ষেত্রে যেটা রয়েছে টিএইচের ক্ষেত্রে 15 নাম্বার, আর হচ্ছে টিউর ক্ষেত্রে 3 নাম্বার, আইএ এক্সামের ক্ষেত্রে সেটা হচ্ছে 1 মার্কস। তারপরে দেখো মডিউল 2-এর ক্ষেত্রেও রয়েছে যে অবশ্যই টিএইচে 8 আর টিউর ক্ষেত্রে রয়েছে 2 আর আইএ এক্সামের ক্ষেত্রে রয়েছে 1। আর এখানে মডিউল 3-র ক্ষেত্রে যেটি রয়েছে সেটা হচ্ছে 23। আচ্ছা, সেটা হচ্ছে টিএইচ, টিউর ক্ষেত্রে রয়েছে 6 আর আইএ এক্সামের ক্ষেত্রে রয়েছে মার্কস ডিভিশন 1। আচ্ছা, তো
তো টিউর ব্যাপারটা তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম। এবার সহায়ক গ্রন্থ, যেটা সবথেকে বেশি উল্লেখযোগ্য, যে কোন কোন সহায়ক গ্রন্থ আমাদের অবলম্বন করতে হবে, বা যারা 5th সেমেস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বেঙ্গলি অনার্স পড়ছো তাদের ক্ষেত্রে যে গ্রন্থগুলো পড়তে হবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব, একটুখানি ভালোভাবে শুনবে। তো এখানে যেটা রয়েছে দেখো, পেপার 1 কোর্স অর্থাৎ CC 11-এর ক্ষেত্রে সহায়ক গ্রন্থ রয়েছে। দেখো এখানে লেখা আসছে সাহিত্য সন্দর্শন শ্রীশচন্দ্র দাস। তারপরে দেখো লেখা আসছে সাহিত্য ও সমালোচনার রূপরীতি উজ্জ্বল কুমার মজুমদার। তো এবার দেখো থার্ডে রয়েছে যে সাহিত্য রূপবিচিত্রার ক্ষেত্রে রয়েছে অপূর্ব কুমার রায়। তারপরে দেখো লেখা আসছে সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রবন্ধ, তার ক্ষেত্রে দেখো লেখা আসছে কুন্তল চট্টোপাধ্যায়। তারপরে দেখো বাংলা সাহিত্যের রাজনীতি নামটি রয়েছে যে শুদ্ধ সত্য বসু। তারপরে দেখো যেটা আসছে সাহিত্যকোষ কথা সাহিত্য, সেখানে রয়েছে অলোক রায় রয়েছেন। তারপরে দেখো লেখা আসছে যে সাহিত্যের বিচার তত্ত্ব ও প্রয়োগের ক্ষেত্রে রয়েছে বিমল কুমার মুখোপাধ্যায়। তারপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আ গ্লোসারি অফ লিটারেচার, এখানে বলছে লিটারেসি টার্মসের ক্ষেত্রে যিনি রয়েছেন তিনি হচ্ছেন MH আব্রাহাম। আচ্ছা, এটা হচ্ছে পেপার 1-এর আলোচনা। এবার পেপার 2-এর ক্ষেত্রে যেটা তোমরা দেখতে পাচ্ছ আসছে, বলছি দাঁড়াও একটুখানি, আবার একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা বলে দিচ্ছি, এসে গেছে যে সহায়ক গ্রন্থ নির্বাচিত। এখানে দেখো লেখা আসছে নাটকের কথার মধ্যে রয়েছে অচিন্ত্য কুমার ঘোষ। তারপরে দেখো লেখা আসছে বাংলা নাট্যমঞ্চের ইতিহাস ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে রবীন্দ্রনাথ সমীক্ষা রূপক সাংকেতিক দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়। তারপরে দেখো লেখা আসছে কালের মাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর শঙ্খ ঘোষ। তারপরে দেখো বাংলা থিয়েটারের ইতিহাস দর্শন চৌধুরী। তারপরে রবীন্দ্র সাহিত্যের নরনারীর যে খণ্ডটি রয়েছে তৃতীয়, তার হচ্ছে রাইটার রয়েছেন গোপীমোহন সিংহ রায়। তারপরে দেখো কবি শ্রী মধুসূদন মোহিতলাল মজুমদার। তারপরে যে নামটি আসছে গণনাট্য আন্দোলনের ক্ষেত্রে রাইটার, তিনি হচ্ছেন দর্শন চৌধুরী। বাংলা নাট্যমঞ্চের রূপরেখা, তিনি হচ্ছেন দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়। তারপরে নাট্যমঞ্চের নাট্যরূপ, রাইটার হচ্ছেন পবিত্র সরকার। রঙ্গমঞ্চের বাংলা নাটকের প্রয়োগ অজিত কুমার ঘোষ। আর নাট্যতত্ত্ব এবং বলতে পারি যে নাট্যমঞ্চ, রাইটার যিনি রয়েছেন তিনি হচ্ছেন অচিন্ত্য কুমার ঘোষ।